ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাসের মাথায় গণহত্যাকারীদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গত ১.৫ দশকে মুজিবের রাজপরিবার দেশে যে নিপীড়নমূলক শাসন চাপিয়ে দিয়েছিল তা স্বাভাবিক করতে ফ্যাসিস্টদের প্রতি মানবিক আচরণ ও সম্মান জানানোর বয়ান হাজির করা হচ্ছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর যে প্রচারবিদরা গা ঢাকা দিয়েছিলেন তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সরব হয়ে উঠেছেন। আবার শুরু হয়ে গেছে মুজিব বন্দনা দিয়ে মুজিব কন্যার অপরাধকে আড়াল করার চেষ্টা। গত ১.৫ দশকে হাসিনার চারপাশের চেনা মুখগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক তৎপর। হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে দেওয়ার পর ফ্যাসিস্টদের পুনর্বাসনের পেছনের চিন্তাবিদদের অনেকে প্রকাশ্যে চলে এসেছেন। বিশিষ্ট ব্যক্তির নামে ২৬ জনের বিবৃতি দিয়ে বাড়ি ভাঙার নিন্দা জানিয়ে সরকারকে দায়ী করা হয়েছে। এর মধ্যে কয়েকজন সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠ ও সরকার গঠিত কমিশনের প্রধানও রয়েছেন। এদের অনেকে আবার বামপন্থী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। হাসিনার ঘনিষ্ঠজন সুলতানা কামাল, এনজিও নেত্রী খুশি কবির, বামপন্থী অধ্যাপক আনু মোহাম্মদ ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান চৌধুরীও আছেন। ফেসিবাদের প্রতীক এই বাড়িটিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সঙ্গে সুর মিলিয়ে ঐতিহাসিক স্থাপনা হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু এই বাড়িটি যে মুজিব ও হাসিনার ফ্যাসিস্ট শাসনের কেন্দ্রবিন্দু ছিল সেটি তারা বেমালুম চেপে গেছেন। তারা এভাবে কৌশলে ফ্যাসিবাদী শাসনের সাংস্কৃতিক ও সামাজিকরণের কাজটি করে থাকেন। মানুষের ক্ষোভের মূল্যকে তারা চিহ্নিত করছেন মব আকারে। এদেশের মানুষ ভুলে যাননি ২০১৪ সালের নির্বাচনের আগে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সময় এই ব্যক্তিরা কেউ প্রকাশ্য ও কেউ নীরবে হাসিনার নিপীড়ন সমর্থন দিয়েছিলেন। শাহবাগে যখন ইসলামপন্থীদের প্রকাশ্যে হত্যাযজ্ঞ ঘোষণা করা হয়েছিল তখন সুলতানা কামালরা এর পক্ষে দাঁড়িয়েছিলেন। এখন একটি বাড়ি ভাঙার জন্য তারা ন্যায় বিচারের লঙ্ঘন দেখছেন। কিন্তু শাহবাগে যখন বিচার ছাড়া ফাঁসির জন্য আন্দোলন করা হয়েছিল তখন ন্যায় বিচারের প্রশ্ন তাদের সামনে আসেনি। এদের কেউ কেউ প্রকাশ্য জুলাই আগস্টের আন্দোলনের শেষের দিকে ভোল পাল্টিয়েছেন, কিন্তু ১.৫ দশকের ফ্যাসিস্ট শাসনে তারা নিপীড়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিভাবে তারা সামাজিক ও সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠার চেষ্টা করে এবারের বইমেলা ঘিরে কিছু তৎপরতা থেকে আমাদের সামনে তা আরও স্পষ্ট হয়েছে। বাংলা একাডেমির বইমেলায় পতিত স্বৈরাচার হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানোর কারণে আওয়ামী লীগের গুপ্ত সাংস্কৃতিক সংগঠনের সদস্য বামপন্থী বুদ্ধিজীবীরা তাদের মনোবেদনা গোপন রাখতে পারছেন না। হাসিনার নামে ডাস্টবিন বানানো ভালো লাগেনি প্রগতিশীল এক অধ্যাপকের। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, খুব বাজে, রুচিহীন ও দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা, নিন্দা জানাই। ঘটনা শুধু এখানেই শেষ নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শেখ হাসিনার ছবি লাগানো ডাস্টবিনে টিস্যু পেপার ফেলা একটি ছবি পোস্ট করেছিলেন তার ফেসবুক ওয়ালে। এরপর আওয়ামী নট-নটি ও সাংবাদিকরা সরব হয়েছেন প্রেস সচিবের বিরুদ্ধে। এ কাজে নাকি ঘৃণা ছড়ানো হয়েছে, অর্থাৎ শিশুসহ শত শত মানুষের হত্যার নির্দেশদাতা খুনিকে ঘৃণা করা যাবে না, কেন তিনি মুজিব কন্যা। এরপর প্রেস সচিবের পরিবারের সদস্যদের নামে নোংরা ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজ যিনি করেছেন তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের এক পাণ্ডা, যার সঙ্গে বামপন্থী এই অধ্যাপকরা ফাঁসির দাবি নিয়ে ২০১৩ সালে সরব হয়েছিলেন, যিনি সে সময় ব্লগে পর্নোগ্রাফিক রচনা লিখতেন। এখন তিনি প্রেস সচিবের পরিবারের সদস্যদের পর্নোগ্রাফিক ভিডিও বানিয়ে বিদেশ থেকে তা প্রচার করছেন। এই ঘৃণ ব্যক্তির সঙ্গে মাত্র কয়েকদিন আগে টেলিফোনে হাসিনা আবার সাক্ষাৎকার দিয়েছেন, অর্থাৎ শাহবাগী পাণ্ডার নোংরামির সঙ্গে ভারত ও হাসিনা সরাসরি জড়িত। হাসিনার মতো একজন সাইকোপ্যাথের পক্ষেই শুধু এমন নোংরামি করা সম্ভব, তা সহজেই অনুমান করা যায়। এরপর আমরা দেখছি প্রেস সচিবের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের কুখ্যাত সংগঠনটি, যে সংগঠনের নেতারা সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে তার অফিসে গিয়ে নির্যাতন করেছিল। তারাই এখন শফিকুল আলমের বিরুদ্ধে শাস্তি দাবি করছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এ ধরনের নিপীড়ক সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়নি। এরা দেশে থেকে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রবীণ সম্পাদক আবুল আসাদকে যখন নির্যাতন করা হয়েছিল, মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল, তখন এদেশের সুশীল সম্পাদকরা তার পাশে দাঁড়াননি। ফ্যাসিস্ট এই সংগঠনগুলোর অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলেননি, বরং বাক স্বাধীনতা হরণ ও নিপীড়নের পক্ষে সম্মতি উৎপাদনের কাজ করেছে এসব গণমাধ্যম। বামপন্থী সুশীল বুদ্ধিজীবী, শাহবাগী পাণ্ডা আর আওয়ামী সন্ত্রাসীরা যে একই এজেন্ডা নিয়ে কাজ করছে তা সহজে অনুমান করা যায়। বামপন্থী এই বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সমাজে যে ক্ষোভ ও ঘৃণা রয়েছে তার মাত্রা কমিয়ে আনা, তাদের জন্য স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা। এজন্য সবার সামনে আনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিবের ঐতিহাসিক ভূমিকার নামে শেখ পরিবারের বন্দনা।
গত ১.৫ দশকে মুজিব ডাইনেস্টি এদেশের মানুষের বিরুদ্ধে যেসব অপরাধ করেছে সেগুলো আড়াল করা। এরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনার নানা বয়ান দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সাংস্কৃতিক ফ্রন্ট হিসেবে কাজ করে আসছে। এখনও তারা একই কাজ করছে। ডাস্টবিনে হাসিনার ছবি দেখে রুচিতে বাজছে বামপন্থী হাসিনা প্রেমীদের। কিন্তু তথাকথিত মঙ্গল শোভাযাত্রায় খালেদা জিয়ার হাতে পেট্রোল বোমা ধরিয়ে অশ্লীল যে প্রচারণা চালানো হয়েছিল, তখন এই অধ্যাপকদের রুচিতে বাঁধেনি। তখন তারা এর প্রতিবাদ করেননি। এই অধ্যাপকদের রুচিতে বাঁধে শুধু রক্তলোলুপ হাসিনার ছবিতে। আসলে হাসিনার ডাস্টবিনের আড়াল থেকে তারা মাথা বের করে সমাজে ফ্যাসিস্টদের পুনর্বাসিত করার ক্ষেত্র তৈরি করছেন। এদেশের মানুষ ভুলে যাননি, এরাই বছরের পর বছর টুপি দাড়ি পরা ব্যক্তিদের নিয়ে নাটক সিনেমা বানিয়ে ধর্মীয় প্রতীকগুলো ঘৃণার বিষয়ে পরিণত করেছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামোফোবিয়ার চূড়ান্ত রূপ আমরা দেখেছি। শুধু মাদ্রাসায় পড়ার কারণে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে শত শত শিক্ষার্থী। দাড়ি, টুপি, পাঞ্জাবি ও হিজাব পরার কারণে বহু শিক্ষার্থী ক্লাসে লাঞ্ছিত হয়েছে। পরীক্ষায় কম নম্বর দেওয়া হয়েছে তাদের। দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের জন্য ত্রাস ছিলেন অনেক বামপন্থী শিক্ষক। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এদের অনেকে তাদের অতীত মুছে ফেলে সুবিধা নিয়েছেন, আবার অনেকে বিএনপির মিত্র সেজেছেন। খোদ তারেক রহমানের উপস্থিতিতে এরা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন, অথচ এরা ক্লাসে শিক্ষার্থীদের সামনে জিয়াউর রহমানকে তুলে ধরতেন নিকৃষ্ট এক সেনাশাসক হিসেবে। ২০১৫ সালে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতে গিয়েছিলেন এদেশের সাংস্কৃতিক মাস্তানরা। ২০১৪ সালের নির্বাচনের পর বিএনপি নেতৃত্বে বিরোধী দলগুলো যখন অবরোধের কর্মসূচি পালন করছিল, তখন বিভিন্ন স্থানে গোয়েন্দা সংস্থার লোকজন বাসে ও ট্রেনে আগুন দিয়ে বহু মানুষকে হত্যা করেছিল। সেসব হত্যার দায় চাপানো হতো বিএনপি জামায়াত নেতাকর্মীদের উপর। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে সব মানুষের নামের তালিকা করে তা খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে টাঙিয়ে দেওয়া হয়েছিল। এ সময় গুলশান ২ নম্বর গোল চত্বরে মানববন্ধন পালন করেছিলেন এই সাংস্কৃতিক মাস্তানরা। ওই মানববন্ধনে ছিলেন অভিনেতা হাসান ইমাম, চঞ্চল চৌধুরী, নাদের চৌধুরী, তুষার খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি সহ অনেকে। শাহবাগের জন্মদাতা বামপন্থী সাংস্কৃতিক মাস্তানদের অনেকে এখন বিএনপির বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছেন। এরা এখন বিএনপির প্রধান পরামর্শদাতা। এদের অনেকে এখন আকারে ইঙ্গিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে ওকালতি করছেন। তা না করলে নাকি জাতি বিভক্ত হয়ে পড়বে। হাসিনার ১.৫ দশকের অপরাধ নিয়ে কথা বলাও নাকি জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা। এভাবে খুনিদের রাজনীতিতে ফিরিয়ে আনার বয়ান তৈরি করা হচ্ছে, অথচ মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের নামে এরা প্রথম জাতিকে বিভক্ত করেছিলেন। সেই বিভক্তির খেলা এখনও চলছে। বামপন্থীরা এখন বিএনপির ঘাড়ে চেপে বসেছেন। বিএনপিকে সামনে রেখে জাতিকে বিভক্ত করার নতুন খেলায় মেতে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের বড় অর্জন ছিল হাসিনার শাসনের বিরুদ্ধে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যে এখন বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এটা করা হচ্ছে পুরনো বিভক্তির রাজনীতি সামনে এনে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রাণকেন্দ্র ছিল দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এখন বিশ্ববিদ্যালয়গুলোয় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ছাত্রদের অধিকার কেন্দ্রিক রাজনীতির পরিবর্তে লেজুর ভিত্তিক রাজনীতি সামনে আনা হচ্ছে। এর মধ্যে দিয়ে ছাত্রদের মধ্যে বপন করা হয়েছে বিভক্তির বীজ। এক্ষেত্রে সুকৌশলে বাম সংগঠনগুলোকে ব্যবহার করছে আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে বামপন্থী সংগঠনগুলোর কোনো কর্মী নিহত হননি, এমনকি অন্ধ বা পঙ্গু হয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও নেই বললেই চলে। কিন্তু বিভিন্ন পদ পদবি দখলে তারা পিছিয়ে থাকছেন না। রাজনীতিতে ভারতপন্থী বামদের প্রভাব বিস্তারের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্জীবিত হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগকে নিপীড়নমূলক শাসনের কারণে জনগণ যখন বিতাড়িত করেছে, বামপন্থীরা তখন তাদের আশ্রয় দিয়েছে, তাদের মুখে ভাষা দিয়েছে। এখনও তাই হচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে বিএনপিকে এখন আওয়ামী লীগ পুনরুজ্জীবনের কাজে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বামপন্থীদের বয়ান বিএনপিকে গেলানো হচ্ছে। আগামী দিনের রাজনীতিতে এর পরিণতি হবে ভয়াবহ। বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ ভয়ানক প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসতে পারে। ইতোমধ্যে তার আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে। তাদের হাতে রয়েছে বিপুল অর্থ। অনুগত ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানে বসে আছে। তাদের প্রতি সহানুভূতিশীল বিশাল একটি সাংস্কৃতিক বলয় রয়েছে। এদের ব্যবহার করে প্রতিবেশী দেশে বসে প্রতিশোধ পরায়ণ হাসিনা সব ঘৃণ্য পন্থা বেছে নেবেন, তাতে কোনো সন্দেহ নেই। শাহবাগের নোংরা চিন্তার ব্যক্তিদের আবার একসঙ্গে জড়ো করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিংবা অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতাদের ওপর আক্রমণ এর সূচনা মাত্র। আমার দেশ নিউজ ডেস্ক।